হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি আইসি 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 10, দ্যাট ইজ কোয়ান্টাম ফিক্সেশন। এই চ্যাপ্টারের পার্ট 1 আমরা আগের ভিডিওতে পড়েছি, আর এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পার্ট 2, দ্যাট ইজ অলসো দ্য লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, আমরা এই ভিডিওতে সেটা পড়ব। তো এখানে আমরা বেসিক্যালি কি দেখছি, যে মোটর অ্যাক্সিডেন্টে যখন কোনো থার্ড পার্টি ভিকটিম, তাকে কিভাবে কম্পেনসেট করা হচ্ছে। তো তাকে কম্পেনসেশনের অনেকগুলো মেথড রয়েছে, সেই মেথডগুলো আমরা এই চ্যাপ্টার 10-এর সেকেন্ড পার্টে পড়ব। দেখো, প্রথমে রয়েছে ভেরিয়াস মেথডস। দেখো কি, প্রথমে ফার্স্ট মেথড হচ্ছে মাল্টিপ্লায়ার মেথড। টোটাল কম্পেনসেশন ফর লস ডিপেন্ডেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ লস টু দ্য এস্টেট ইজ ডিরাইভড বাই ইউজিং দ্য ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টর ইউজ করে সেই মানে ধরো কোনো মোটর অ্যাক্সিডেন্টে কোনো থার্ড পার্টি মারা গেল বা কেউ একজন মারা গেল, তাহলে সেক্ষেত্রে তার লস অফ ডিপেন্ডেন্সি যেটা হয়ে যাচ্ছে বা লস অফ এস্টেট যেটা হচ্ছে, সেটা কিভাবে ডিটারমাইন করা হচ্ছে, তার জন্য কতগুলো ফ্যাক্টর রয়েছে। যেমন অ্যামাউন্ট অফ নেট ওয়েজেস আর্নড বাই দ্য ডিসিজড, যে মারা গেছে সে অ্যামাউন্ট অফ নেট ওয়েজেস মানে তার কতটা নেট ওয়েজেস সে আর্ন করতো। এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য ডিসিজড অন হিজ ওন সেলফ, মানে সে তার নিজের জন্য কতটা টাকা খরচা করত। নাম্বার অফ ইয়ার্স, মানে তার বয়স কত, কিংবা সে বেঁচে থাকলে সে আর কত বছর কাজ করত, সে আর কত বছর ইনকাম করত। The starting point is the amount of wages the deceased was earning, the ascertainment of which to some extent may depend upon the regularity of his employment. Then there is an estimate of how much was required for or expended for his personal and living expenses. The balance will give a datum or basic figure. মানে কি বলতে চাইছি, যে লোকটা মারা গেছে সে বেঁচে থাকলে তার ফ্যামিলিতে সে এক বছরে কত টাকা দিত, মানে তার ফ্যামিলি এক বছরে তার থেকে কত টাকা পেত, সেটাই হচ্ছে কোনো একটা কম্পেনসেশন অ্যাসেসমেন্ট করার স্টার্টিং পয়েন্ট। তো ফ্যামিলি কত টাকা সেই লোকটার থেকে পেত, সেই লোকটা এক বছরে যত টাকা ইনকাম করে তার থেকে মাইনাস হতো কোনটা, সেই লোকটা এক বছরে নিজের জন্য যত টাকা এক্সপেন্স করতো, খরচা করতো, সেই টাকাটা মাইনাস করে যে অ্যামাউন্টটা হয় সেটাই ফ্যামিলি তার থেকে পেত। তো সেটা ফ্যামিলি এখন তার থেকে পাচ্ছে না, যেহেতু লোকটা মারা গেছে। তো সেটাই হচ্ছে তার কম্পেনসেশন অ্যাসেসমেন্ট করার স্টার্টিং পয়েন্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে সিলেকশন অফ মাল্টিপ্লায়ার। The multiplier thereafter to be applied be dependent on the age of the deceased or dependent whichever is higher. মানে এক্ষেত্রে হয় ডিপেন্ডেন্টের এজের ওপর ডিপেন্ড করে মাল্টিপ্লায়ার সেট হবে, অথবা যে মারা গেছে মানে যে ডিসিজড তার এজের ওপর ডিপেন্ড করেও মাল্টিপ্লায়ার সেট করা যেতে পারে। এটা ডিপেন্ড করছে, এবং যেটা বেশি হবে সেই অনুযায়ী কিন্তু মাল্টিপ্লায়ারটা সেট হবে। যে এজটা বেশি হবে, যার এজ বেশি হবে সেই এজ অনুযায়ী মাল্টিপ্লায়ার সেট হবে। ওকে, নেক্সট হচ্ছে however selection of multiplier cannot be solely dependent on the age of the deceased in all cases. মানে সব ক্ষেত্রে যে শুধুমাত্র ডিসিজডের এজের ওপরেই মাল্টিপ্লায়ার ডিপেন্ড করবে, যে সেই ডিসিজ এত বছর আর কাজ করতে পারতো বা তার এত বছর আরও কাজ করার ক্যাপাসিটি ছিল, সে আর এত বছর ইনকাম করতে পারতো, সেই অনুযায়ী যে সবসময় মাল্টিপ্লায়ার সেট হবে সেটা কিন্তু নাও হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এজ অফ দ্য পেরেন্টস ইজ অলসো রেলিভেন্ট ইন কেস অফ ডেথ অফ আ ব্যাচিলার। মানে কোনো ধরো একজন ব্যাচিলার মারা গেছে, এবার সেক্ষেত্রে তার শুধুমাত্র পেরেন্টসরা রয়েছে, এবার পেরেন্টসদের এজ তখন দেখা যাচ্ছে যে হয়তো 70 ইয়ার্স ওল্ড। তো তখন কিন্তু সেই ব্যাচিলারের এজ যদি 40 ইয়ার্স হয়, তো সেই ব্যাচিলারের এজ সেই ব্যাচিলারের এজ ওয়াইজ কিন্তু সেই তখন আর মাল্টিপ্লায়ার সেট হবে না, তখন মাল্টিপ্লায়ার সেট হবে পেরেন্টসদের এজের ওপরে। কারণ পেরেন্টসদের এজ যদি 70 ইয়ার্স হয়, তাহলে তারা আর কত বছর বাঁচতে পারে ম্যাক্সিমাম, তারা সেই তত বছরই যে মারা গেছে তার থেকে তোমার তার থেকে টাকাটা পেতো, তার থেকে বেশি তো আর পেতে পারতো না, কারণ তার থেকে বেশি তো আর তার পেরেন্টসদেরও বাঁচতো না, মানে তাদেরও একটা বাঁচার একটা তো মোটামুটি একটা অ্যাভারেজ আছে যে এত বছর ম্যাক্সিমাম একটা মানুষ বাঁচতে পারে। তো যেহেতু এক্ষেত্রে ডিপেন্ডেন্ট তোমার ডিসিজডের থেকে
বয়সে বড়, তো ডিপেন্ডেন্টের এজের ওপর ডিপেন্ড করেই মাল্টিপ্লায়ার সিলেকশন হবে। If the deceased died without a family and the parents were claimants, the appropriate multiplier should be based on the age of the parents and not that of the deceased. Okay, এটা আমি বললাম। এরপর দেখো highest and lowest multiplier. The award can be more than the claim and even without any cross objection. মানে যত টাকা কোনো রকম মানে কেউ ক্লেম করেছে, ক্লেমেন্ট ক্লেম করেছে, তার থেকে বেশি অ্যাওয়ার্ডও হতে পারে। যদি কোর্টে দেখা হয় যে সমস্ত রকম ক্যালকুলেশনের পরে কম্পেনসেশন সেই ডিমান্ডেড অ্যামাউন্টের থেকে বেশি আসছে, তখন সেটা তার থেকে বেশিও হতে পারে, সেক্ষেত্রে কোনো ক্রস অবজেকশন কেউ করে না। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম মাল্টিপ্লায়ার ইজ ফিক্সড অ্যাট 18। ম্যাক্সিমাম মাল্টিপ্লায়ার যেটা অ্যাপ্লাই হতে পারে সেটা হচ্ছে 18। প্রিন্সিপালস ফর কম্পিউটিং কম্পেনসেশনস, কিছু প্রিন্সিপালস আছে, কি বলছে দেখো। দ্য স্টার্টিং পয়েন্ট in any estimate of the amount of dependency is the annual value of the material benefits provided for the dependents out of the earnings of the deceased on the date of his death। তাহলে যেটা আমি বললাম যে কোনো একটা কম্পেনসেশনের এস্টিমেট করার স্টার্টিং পয়েন্ট কি, যে লোকটা মারা গেছে সে বেঁচে থাকলে তার ফ্যামিলি তার থেকে এক বছরে কত টাকা পেত। But there are many factors which might have led to variations up or down in the future. এমন অনেক ফ্যাক্টর আছে যেটাতে দেখা যেতে পারে যে ফিউচারে তার থেকে ভেরিয়েশনও হতে পারত। His earnings might have increased and with them the amount provided by him for his dependents. মানে ধরো তার প্রমোশনও হতে পারত, সে যদি কোনো স্যালারি পার্সন হতো, বা তার যে বিজনেস করে সেই বিজনেসটাও ইনক্রিজ করতে পারতো, গ্রোথ হতে পারতো, তাহলে তার ইনকামও এখন যে সে যখন মারা গেছে তখন তার যত টাকা ইনকাম, তার থেকে 5 বছর পরে তার ইনকামটা বাড়তেও পারতো। তাহলে সেক্ষেত্রে সেটাও কম্পেনসেশনটা তোমার ক্যালকুলেট করার সময় সেটাও মাথায় রাখতে হবে। They might have diminished with a recession in trade or children grew up and became independent. The proportion of his earnings spent on his dependents would have been likely to fall. মানে এরকমও হতে পারতো যে তার ধরো ট্রেড রিসেশনের কারণে তার ইনকাম কমে গেল, বা তার চিলড্রেনরা বড় হয়ে গেল, তো সেক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, তারা আর তার উপর ডিপেন্ডেন্সি থাকছে না, এটাও হতে পারতো। তো এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু কম্পেনসেশনটা দেখা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এফেক্ট অফ ফিউচার প্রসপেক্টস অন মাল্টিপ্লিক্যান্ড। ফিউচার প্রসপেক্টস কি থাকতে পারে? দ্য মাল্টিপ্লিক্যান্ড টু বি অ্যাপ্লাইড টু ক্যালকুলেট ফিউচার প্রসপেক্টস উড ডিপেন্ড অন দ্য এজ অফ দ্য ডিসিজড। দেন thus an age below 40 would result in 50% loading of present income, age 40 to 50 are 30% loading and age over 50 no loading। মানে ধরে নেওয়া হচ্ছে যে একটা মানুষ, একটা পার্সন যার বয়স 40 বছরের কম ছিল, সেক্ষেত্রে তার এখন যা ইনকাম করছে তার ইনকাম আরো 50% ইনক্রিজ করতে পারতো যতদিন না সে রিটায়ারমেন্ট করবে সেই এজ অবধি। যার বয়স দেখা যাচ্ছে যে 40 থেকে 50-এর মধ্যে, তার ক্ষেত্রে মনে করা হচ্ছে যে তার ইনকাম আরো ম্যাক্সিমাম 30% অবধি বাড়তে পারতো, এবং যার এজ অলরেডি 50 হয়ে গেছে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তার আর কোনো ইনকাম গ্রোথ হওয়ার কথা ছিল না। তো সুতরাং তার এখন যে ইনকামটা রয়েছে, মানে যে সময় যে মারা গেছে সেই সময় তার যে ইনকামটা রয়েছে সেই অনুযায়ী তার বাকি ক্যালকুলেশনটা হবে, তার আর কোনো আলাদা করে লোডিংস হচ্ছে না। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস ফর ভেরিয়েশনস ইন ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সিতে কি কি ফ্যাক্টর ভেরিয়েশন হচ্ছে দেখো। There are two factors to be borne in mind for giving effect in award of damages to possible variations in dependency. Kiki dekhe nao. First is that the more remote is the anticipated change in future, the lesser confidence there can be in the chance of its occurring and smaller the allowance to be made for it in the assessment. মানে ধরো তার যত দেরিতে কোনো একটা চেঞ্জ হওয়ার কথা তখন তার অ্যালাউন্সও আর খুব বেশি বাড়বে না। মানে ধরো তার এমন একটা কিছু চেঞ্জ হচ্ছে যেটা হয়তো তার 50 বছরের পরে গিয়ে হওয়ার কথা, তাহলে তারপরে তার আর হয়তো চাকরি থাকছে আর 10 বছরের বা 5 বছরের, তো তখন সেই অ্যালাউন্সটা আর খুব বেশি বাড়ছে না। আর কেউ ধরো খুব অল্প বয়সে মারা যাচ্ছে, সে ধরো চাকরিতে সবে জয়েন করেছে, 5 বছর চাকরি করেছে, তারপরেই সে মারা গেল,
তো তখন মনে করা হচ্ছে যে সে তার আর বাকি যে জীবনটা রয়েছে, তার ধরো তখন 30 বছর বয়স, বাকি জীবনটা তার আর অনেক কিছু অ্যাচিভ করার ছিল, তো তার ইনকামও আরো অনেকটা বাড়ার কথা ছিল, সেক্ষেত্রে তার অ্যালাউন্সটাও আরো অনেকটা বাড়বে, কম্পেনসেশনটাও আরো অনেকটা বাড়বে। Second is that as a matter of arithmetic of the calculation of present value, the later the change takes place, the lesser will be its effect upon the total award of damage. এটা আমি বললাম যে যত দেরিতে চেঞ্জ হওয়ার কথা, মানে ভবিষ্যতে তার ইনকাম চেঞ্জের সম্ভাবনা যদি কম থাকে, তাহলে ক্যালকুলেশন অফ অ্যালাউন্সটাও কমই হবে। ওকে, এটা কমন সেন্স একদম। নেক্সট দেখো কি বলছে, ইন কেস of the deceased being bachelor or spinster, 50% is to be deducted instead of 1/3 of income towards personal needs and maintenance of the deceased, and balance is taken for dependency. মানে কেউ যদি ব্যাচেলার অথবা স্পিনস্টার হয়, তাহলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে 50% ডিডাকশন করা হবে তার পার্সোনাল নিডস এবং মেনটেন্যান্সের জন্য। নর্মালি আমরা কি জানি যে পার্সোনাল নিড এবং ডিপেন্ডেন্সির জন্য, পার্সোনাল নিড এবং মেনটেন্যান্সের জন্য তার ইনকাম থেকে 1/3 ডিডাক্ট করা হয়, কিন্তু এক্ষেত্রে তার ইনকাম থেকে 50% ডিডাক্ট করা হবে। ইন কেস অফ দ্য ডিসিজড লিভিং বিহাইন্ড অনলি ব্রাদার অ্যান্ড সিস্টার্স or only spouse, 50% is to be deducted towards personal needs and maintenance of the deceased, and balance is taken for dependency. মানে কারোর যদি শুধুমাত্র ভাই এবং বোনের সঙ্গে সে থেকে থাকে, অথবা কারো যদি শুধুমাত্র সে স্পাউসের সঙ্গে থাকে, তার হয়তো কোনো চিলড্রেন নেই বা তার হয়তো পেরেন্টস তার সাথে নেই, তখন সেক্ষেত্রেও কিন্তু তার পার্সোনাল নিড এবং মেনটেন্যান্সের জন্য 50% ডিডাক্ট করা হবে। নেক্সট হচ্ছে, ইন কেস অফ ডিসিজড বিং আ ব্যাচেলার লিভিং বিহাইন্ড প্যারেন্টস উইথ অ্যাটলিস্ট brother or at least one brother or sister, 1/3 is to be allowed towards personal needs and maintenance. মানে ডিসিজ যদি ব্যাচেলার হয়, তার বাবা মাও আছে এবং তার একজন ভাই অথবা একটা বোনও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পার্সোনাল মেনটেন্যান্সের জন্য 1/3 ডিডাক্ট করা হবে। ফর অ্যাপ্লাইং multiplier in case of deceased lives behind his parents and brother and sister, the youngest parent is considered and not the brother or sister. তাহলে ডিসিজ যদি মানে তার ভাই অথবা ভাই বোন এবং তার বাবা মার সঙ্গে যদি থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু তার ডিপেন্ডেন্ট হিসেবে কাকে দেখা হবে, তার যে ইয়ংগেস্ট প্যারেন্ট। মানে ধরে নেওয়া হচ্ছে যে তার বাবার এজ হচ্ছে 70, তার মায়ের এজ হচ্ছে 65, তখন সেক্ষেত্রে কার এজ দেখে মাল্টিপ্লায়ার সেট করা হবে, তার মায়ের এজ দেখে। তার মা হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট বলে মনে করা হবে, মানে মোস্টলি তার মাই তার উপর ডিপেন্ডেন্ট, কারণ তার ভাই বোন অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত থাকতে পারে বা তারা পরবর্তীকালে বিয়েও করে নিতে পারে। তো সুতরাং তার মা একমাত্র তার মা এবং বাবা তার উপরে মেনলি ডিপেন্ডেন্ট, তো এক্ষেত্রে মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে তার মায়ের এজটাই দেখা হবে। ঠিক আছে, এবং যেটা আমরা এর আগে পড়লাম যে কতটা তার পার্সোনাল মেনটেন্যান্সের জন্য ডিডাক্ট করা হবে, সেক্ষেত্রে আমরা একটা কমন সেন্স থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যার উপরে যত বেশি লোক ডিপেন্ডেন্ট, তার পার্সোনাল নিডস এবং মেনটেন্যান্সের খরচাটা ততটা কম। কেউ শুধুমাত্র একটা ভাই অথবা একটা বোন অথবা তার স্পাউসের সঙ্গে থাকে, তাহলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে 50% সে নিজের জন্য খরচা করে এবং 50% সে তার সঙ্গে যার সঙ্গে সে আছে তাকে সে দিচ্ছে, অথবা তার পেরেন্টসদের সঙ্গে রয়েছে। সুতরাং মনে করা হচ্ছে সে 50% নিজের জন্য খরচা করছে, সে 50% তার পেরেন্টসদের জন্য খরচা করছে। কিন্তু যদি দেখা যাচ্ছে তার ভাই বোন রয়েছে, তার ব্রাদার সিস্টারও রয়েছে, মানে যদি দেখা যায় তার ব্রাদার সিস্টার রয়েছে আবার তার পেরেন্টসও রয়েছে, কিংবা যদি দেখা যায় যে তার পেরেন্টসও রয়েছে তার স্পাউসও রয়েছে, কিংবা যদি দেখা যাচ্ছে তার স্পাউসও রয়েছে প্লাস তার চিলড্রেনও রয়েছে, তখন সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সে নিজের জন্য তখন 1/3 খরচা করবে এবং বাকিটা তার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করে। বেসিক্যালি এই পুরো ব্যাপারটাই মানে দেখবে হচ্ছে কোর্ট, এবং ডিসিশন নেবেন হচ্ছে জাজ, করে তার কম্পেনসেশনটা সেট করা হবে। নেক্সট হচ্ছে, ইন কেস দ্য ডিসিজড ইজ অ্যান এগ্রিকালচারিস্ট অ্যান্ড ওনস এগ্রিকালচারাল land, the computation of income shall be on the basis of normal wages paid towards effective supervisory charges for supervising the agricultural operations, irrespective of the yield and income from the agriculture
প্রডিউস। তো দেখো এক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে যদি কারুর ধরো কোনো চাষ মানে যদি কারুর ধরো কোনো এগ্রিকালচারাল বিজনেস রয়েছে, এগ্রিকালচারাল একটা ল্যান্ড রয়েছে, চাষের জমি রয়েছে, এবং সেই লোকটা যদি মারা যায় তখন কি হিসাবে টাকাটা দেওয়া হবে? তখন কিন্তু সেই লোকটা মারা গেছে, তার কিন্তু ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ডটা কিন্তু তার রয়েছে, ল্যান্ডটা কিন্তু নষ্ট হয়নি, ল্যান্ডের থেকে যে ইনকাম সেটা কিন্তু তার যারা ডিপেন্ডেন্ট তারা কিন্তু পাবে। তখন সেক্ষেত্রে দেখা হবে যে ওই লোকটা যেহেতু মারা গেছে তার বদলে কোনো একজন এফেক্টিভ সুপারভাইজারি, একজন পার্সোনালকে রাখার জন্য, সুপারভাইজিং করার জন্য যদি রাখা হয়, তাহলে তার যেটা ওয়েজেস, তাকে যে স্যালারিটা দিতে হবে সেইটাই হবে হচ্ছে কম্পেনসেশন। ঠিক আছে? এগ্রিকালচারাল ল্যান্ডের জন্য কিন্তু কোনো রকম কম্পেনসেশন পাবে না, কারণ সেই এগ্রিকালচারাল ল্যান্ড থেকে যে ইনকামটা সেটা কিন্তু আছেই, সেটা কিন্তু নষ্ট হয়নি। ঠিক আছে? ওনার মারা গেলেও সেই ল্যান্ডটা কিন্তু থাকছে। নেক্সট হচ্ছে নো ফল্ট লায়াবিলিটি, সেকশন 140। নো ফল্ট লায়াবিলিটির ক্ষেত্রে আমরা কি জানি যে ড্রাইভারের কোনো রকম দোষ ছিল কিনা সেটা দেখা হবে না। ড্রাইভারের দোষ না থাকলেও, মানে যিনি ওনার ড্রাইভার তার যদি কোনো দোষ নাও থাকে তাহলেও তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং ভিকটিমেরও দোষ আছে কিনা সেটা দেখা হবে না। যদি নো ফল্ট লায়াবিলিটির আন্ডারে কেউ ক্লেম করে কম্পেনসেশন, তখন সেক্ষেত্রে ড্রাইভারের কোনো দোষ আছে কিনা বা ভিকটিমের কোনো দোষ আছে, মানে যে ক্লেম করেছে তারও কোনো দোষ আছে কিনা, এগুলো কিছুই দেখা হবে না। একটা ফিক্সড অ্যামাউন্ট বলা আছে, সেটা ভিকটিমকে পেমেন্ট করতে হবে। Claim under no fault liability shall not be defeated or reduced for any fault on the part of the victim. মানে ভিকটিমের যদি কোনো দোষ থাকেও, মানে যে অ্যাক্সিডেন্টে যে ক্ষতিগ্রস্ত, মানে যে ক্লেম করছে, ক্লেমেন্ট যে, তার যদি নিজের কোনো দোষেও সেই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে, তাহলেও কিন্তু কোনো রকম সেই অ্যামাউন্টটা থেকে, সেই ফিক্সড অ্যামাউন্ট থেকে কোনো কিছু রিডিউস করা যাবে না। Parliament had differed from the known path based on tortuous liability and provided for relief even where the victim was at fault. Okay, victimer fault থাকলেও সেই অ্যামাউন্টটা ভিকটিম পাচ্ছে। এরপর হচ্ছে সেকশন 163A। এবার এই 163A তে কি হচ্ছে? 163A হচ্ছে নো ফল্টের আন্ডারই একটা কম্পেনসেশন, মানে একটা তোমার ক্লেম ভিকটিম করতে পারে। এখানেও কিন্তু তাকে প্রুফ করতে হচ্ছে না যে তার কোনো দোষ নেই, ড্রাইভারের দোষ রয়েছে, এটাও এখানে কিন্তু সেকশন 163 এর আন্ডারেও তাকে সেটা প্রুফ করতে হচ্ছে না ভিকটিমকে। দেখো কি বলছে, স্পেশাল প্রভিশনস as to payment of compensation on structured formula basis without establishing or proving any wrongful act or neglect or default of the person, of any person। মানে এই নো ফল্ট লায়াবিলিটির আন্ডারেই এই সেকশন 163A, এখানে একটা স্ট্রাকচার্ড ফর্মুলা বেসিসে তাকে কম্পেনসেশন দেয়া হচ্ছে ভিকটিমকে, অথচ তাকে কিন্তু প্রুভ করতে, কোনো রকম রংফুল অ্যাক্ট তাকে প্রুভ করতে এখানে হচ্ছে না। ঠিক আছে? এবং সেকশন 140 আন্ডারে ক্লেম করলে কি হচ্ছিল, নো ফল্ট লায়াবিলিটিতে একটা ফিক্সড অ্যামাউন্ট বলা রয়েছে, শুধুমাত্র সেটাই ভিকটিম পাবে, তার থেকে বেশি কিছু পাবে না। কিন্তু সেকশন 163 আন্ডারে কিন্তু সেটা নয়, কম্পেনসেশনটা কিন্তু এখানে অনেকটা বেশি হবে, কারণ এখানে একটা স্ট্রাকচার ফর্মুলা বেসিস রয়েছে। সেই ফর্মুলা বেসিসে, মানে তার অ্যানুয়াল ইনকাম কত, ডিসিজডের এজ কত, এগুলো সমস্ত কিছু দেখে সেই কম্পেনসেশনটা এখানে ডিটারমাইন করা হয়। The claims tribunal is required to determine the application for payment of compensation either section 140 or section 163 on the principle of no fault liability. Okay, হয় সেকশন 140 এর আন্ডারে ক্লেম করতে পারে অথবা সেকশন 163 আন্ডারে ক্লেম করতে পারে আন্ডার নো ফল্ট লায়াবিলিটি। The reason for enacting section 163 is to give earliest relief to the victim of a motor vehicle accident. জেনারেলি আমরা কি জানি যে ফল্ট লায়াবিলিটি যেটা হচ্ছে সেকশন 166, সেখানে যদি কেউ ক্লেম করে ফল্ট লায়াবিলিটির আন্ডারে, তাহলে সেখানে তাকে ড্রাইভারের দোষেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা ভিকটিমকে তখন প্রুফ করতে হচ্ছে, তাই জন্যই সেটাকে বলা হচ্ছে ফল্ট লায়াবিলিটি। তো এই 166 এর আন্ডারে ক্লেম করলে কি হচ্ছে, তার ভিকটিমের ক্লেমটা পেতে অনেক বেশি সময় লাগছে, কারণ এখানে তাকে কোর্টে প্রুফ করতে হবে যে ড্রাইভারের দোষ আছে।
তো সেই ভিকটিমকে রিলিফ দেওয়ার জন্য এই সেকশন 163টা আনা হয়েছে নো ফল্ট লায়াবিলিটির আন্ডারে, যেখানে তাকে প্রুফও করতে হচ্ছে না, আবার সে শুধুমাত্র নো ফল্টের আন্ডারে মানে সেকশন 140-র আন্ডারে যে ক্লেমটা পেত তার থেকে বেশি অ্যামাউন্ট ক্লেমও এখানে সে পাচ্ছে। It is also apparent that compensation payable under section 163A is almost based on relevant criteria for determining the compensation such as annual income, age of the victim and multiplier to be applied. Okay, তো জেনারেলি এখন কি হয়, বর্তমানে যেহেতু এই 163 এটা আসার পর থেকে কেউ আর জেনারেলি ফল্ট লায়াবিলিটি মানে সেকশন 166 এর আন্ডারে ক্লেম করে না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা অনেক মানে এখানে অনেক কিছু প্রবলেমেটিক ব্যাপার আর কি, এখানে প্রুফ করতে হবে কোর্টে, অনেক টাইম টেকেন ব্যাপার। তো সেই জন্য বেশিরভাগ সবাই 160-র আন্ডারে ক্লেম করছে, তাকে সেখানে প্রুফও করতে হচ্ছে না এবং সে একটা ঠিকঠাক কম্পেনসেশনও পাচ্ছে, কারণ এখানে কিছু ফ্যাক্টর দেখেই কম্পেনসেশনটা সেট করা হয়, যেরকম অ্যানুয়াল ইনকাম, এজ অফ দ্য ভিকটিম, মাল্টিপ্লায়ারও অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে in addition to the figure which is arrived at on the basis of the said criteria, schedule also provides that amount of compensation shall not be less than 50,000. তাহলে 163 এতে বলা হচ্ছে যে কম্পেনসেশন কিন্তু 50,000 এর কমে হবে না। It provides for fixed amount of general damage in case of death such as, এখানে কিছু জেনারেল ড্যামেজের জন্য কিছু ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয়। জেনারেল ড্যামেজ বলতে যেরকম ₹2,000 for funeral expenses, ₹5,000 for loss of consortium is beneficiary is the spouse, যদি বেনিফিশিয়ারি কোনো স্পাউস থাকে তাহলে লস অফ কনসোর্টিয়াম মানে তার যে অ্যাসোসিয়েশন যে লস হলো, মানে তার সান্নিধ্যটা যেটা হারালো, তার জন্য একটা কম্পেনসেশন দেওয়া হয়, যেটা ফিক্সড করা রয়েছে ₹5,000, ₹2,400 for loss of estate, এবং ফর মেডিকেল এক্সপেন্সেস সাপোর্টেড বাই বিলস ভাউচার নট এক্সিডিং ₹15,000। ওকে, মানে সেই ডিসিজ মারা যাওয়ার আগে তার হয়তো কোনো মেডিকেল এক্সপেন্স হয়েছিল যার বিল ভাউচার্স রয়েছে এবং সেটা ম্যাক্সিমাম হতে হবে 15,000। এবার দেখো আমরা একটা পড়বো যে হিট অ্যান্ড রান মোটর অ্যাক্সিডেন্ট। তো হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কি হয়, যে গাড়িটা অ্যাক্সিডেন্টটা মানে যে গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে গাড়িটা হিট করেছে তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এবং হিট অ্যান্ড রান হচ্ছে সেকশন 161। এগুলো কিন্তু এক্সামে আসে, এগুলো তোমরা নোট করে রাখবে। সেকশন 161 provides for payment of compensation in case of hit and run motor accident। তাহলে এক্ষেত্রে ক্লেম করলে কে দেবে সেই টাকাটা, কারণ যে গাড়িটা অ্যাক্সিডেন্টটা করেছে, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তো আইডেন্টিফাই করা যায়নি, সে তো ধাক্কা মেরে দিয়ে পালিয়ে গেছে। তো কি হয় এক্ষেত্রে, আন্ডার সেকশন 161 in respect of death of any person resulting from a hit and run motor accident, a fixed sum of ₹25,000 is to be paid as compensation, and in grievous hurt the amount is fixed is ₹12,500। তাহলে এখানে অ্যামাউন্ট ফিক্সড করা রয়েছে যে হিট অ্যান্ড রানে যেখানে যেখানে আইডেন্টিফাই করা যায়নি, তাহলে সেক্ষেত্রে কেউ মারা গেলে, সেই অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে 25,000 টাকা দেওয়া হবে, এবং কেউ যদি গ্রিভিয়াসলি হার্টেড হয় তখন সেক্ষেত্রে 12,500 টাকা দেওয়া হবে। কিন্তু এই অ্যামাউন্টটা দেবে কে, কারণ এখানে তো যে দোষী, যে টর্টফিজার, তাকে তো ধরাই যায়নি, তাহলে সেই অ্যামাউন্টটা দেওয়া হয় সলাসিয়াম ফান্ড বলে একটা ফান্ড ক্রিয়েট করে সমস্ত রকম ইন্স্যুরেন্স কোম্পানি সবাই মিলে কিছুটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করে, সেই ফান্ড থেকে এই অ্যামাউন্টটা কম্পেনসেট করা হয় হিট অ্যান্ড রান কেসে। সেকশন 162 বলছে দেখো, দ্য লেজিসলেচার হ্যাজ প্রোভাইডেড ফর রিফান্ড অফ কম্পেনসেশন পেড আন্ডার সেকশন 161 by providing that the payment of compensation under section 161 shall be subject to condition that if any compensation is awarded under any other provision of this act or any other law or otherwise, so much amount is equal to the compensation paid under section 161 is required to be adjusted or refunded to the insurer। তাহলে সেকশন 162 তে বলা হচ্ছে যে সেকশন 161 মানে হিট অ্যান্ড রানের আন্ডারে যে টাকাটা কম্পেনসেট করা হচ্ছে, তারপরেও যদি ওই সেম অ্যাক্সিডেন্টের জন্য অন্য কোথাও থেকে কোনো কম্পেনসেশন সেই ভিকটিমের ফ্যামিলি পেয়ে যায় বা সেই ভিকটিম যদি পায়, তাহলে কিন্তু তাকে ওই
161 যে টাকাটা সে পেয়েছিল সেটা তাকে ফেরত দিতে হবে। জেনারেলি এক্ষেত্রে কম্পেনসেশন আর কে পেতে পারে, কারণ কে দেবে, কারণ গাড়িটাকে তো ধরা যায়নি। ম্যাক্সিমাম গভর্নমেন্ট থেকে কিছু কম্পেনসেশন সে পেতে পারে। তো সেই কম্পেনসেশনটা কিন্তু যদি সে ওই অ্যাক্সিডেন্টের জন্যই কোনো আলাদা কোনো কম্পেনসেশন পায়, তাহলে এই হিট অ্যান্ড রানের ক্ষেত্রে যে কম্পেনসেশনটা সে পেয়েছে সেকশন 161 এর আন্ডারে ক্লেম করে, সেটা তাকে রিফান্ড করতে হবে। ওকে, এটাই বলা হচ্ছে সেকশন 162-তে। দুটো কম্পেনসেশন সে নিতে পারবে না। এরপর হচ্ছে দ্য সলাসিয়াম ফান্ড স্কিম ইজ অলসো নোন অ্যাজ দ্য হিট অ্যান্ড রান কম্পেনসেশন স্কিম is established under section 163 of Motor Vehicle Act 1988, which provides for the payment of compensation to the victim of hit and run motor accidents in India. এটা আমি অলরেডি বলে দিলাম তোমাদের। Section 166 of India's Motor Vehicle Act 1988 outlines the process of filing an application for compensation after a motor accident. Okay, তো আমরা কি জানি যে সেকশন 166 হচ্ছে ফল্ট লায়াবিলিটি, মানে কেউ যদি সেকশন 166 এর আন্ডারে কম্পেনসেশন ক্লেম করে তখন তাকে মোটরিস্টের ফল্টটা প্রুফ করতে হবে যে ওনার এই মোটরিস্টের এই ফল্টের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্য তার থেকে সেই জন্য কম্পেনসেশন লাগবে। তো সেই অ্যাক্টের আন্ডারে, মানে এই অ্যাক্টের আন্ডারে ক্লেম করতে গেলে তাকে ফল্টটা প্রুফ করতে হবে। তো এটা হচ্ছে ফল্ট লায়াবিলিটি। কিন্তু এখন যেহেতু 163A এসে গেছে, যেখানে ফল্টও প্রুফ করতে হচ্ছে না, এবং প্রায় এই ফল্ট লায়াবিলিটির তে ক্লেম করলেও যেরকম যতটা কম্পেনসেশন পাওয়া যেত 163A-তেও ক্লেম করে মোটামুটি সেরকমই কম্পেনসেশন পাচ্ছে ভিকটিম। তো সেহেতু এই ঝামেলার মধ্যে কেউই আর যেতে চাইছে না যে এখন কোর্ট হবে, ফল্ট প্রুফ করতে গেলে অনেক কোর্ট ডেটস আসবে, সেইগুলো অনেক প্রবলেমেটিক হয়ে যাবে। তো তাই জন্য 166-কে এখন বলা হচ্ছে যে সেটার আন্ডারে যে দ্য প্রসেস অফ ফাইলিং অ্যান অ্যাপ্লিকেশন ফর কম্পেনসেশন, কিভাবে সেই প্রসেসটা এই 166-এ বলা হচ্ছে। ইট স্পেসিফাইজ হু ক্যান ফাইল আ ক্লেম, কে ফাইলটা ক্লেম করতে পারে, যে ইনজিওর্ড পারসন অথবা প্রপার্টি ওনার অর লিগাল হায়ার্স অফ আর ডিসিজ। যদি কেউ মারা যায় তো সেক্ষেত্রে সে তো আর ক্লেম করতে পারছে না, তখন তার যারা লিগাল হায়ার্স রয়েছে তারা ক্লেম ফাইল করতে পারে। where they can file, তারা কোথায় এটা ফাইল করে, at the tribunal with jurisdiction over the accident location or their residence or business। তাহলে তারা ট্রাইব্যুনাল কোর্টে এইটাকে ফাইল করবে কেসটাকে, এবং সেটা কোথায় হতে হবে, সেটা হয় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জুরিসডিকশনের মধ্যে যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে, অথবা তাদের যেখানে ভিকটিম যেখানে থাকে সেই রেসিডেন্সের লোকালিটির মধ্যে যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে, অথবা তার যেখানে বিজনেস রয়েছে ভিকটিমের সেই প্রেমাইসেসে বা সেই জুরিসডিকশনে যে ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনাল কোর্ট রয়েছে, সেখানে তারা ক্লেমটা ফাইল করতে পারে। অ্যান্ড অ্যালাউজ দ্য ট্রাইব্যুনাল টু ট্রিট আ পুলিশ অ্যাক্সিডেন্ট রিপোর্ট অ্যাজ আ ক্লেম অ্যাপ্লিকেশন আন্ডার সার্টেন কন্ডিশনস। এটাই বলা হচ্ছে সেকশন 166-এ। নেক্সট হচ্ছে সেকশন 168 অফ মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 ডিটেলস the process by which a claims tribunal awards compensation for motor vehicle accident. Section 168 of Motor Vehicle Act 1988 এ বলা হচ্ছে যে কি প্রসেসে ক্লেমস ট্রাইব্যুনাল কম্পেনসেশনটা দিচ্ছে মোটর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। ওকে, it mandates that the tribunal provide an opportunity to be heard, determine the amount of compensation and specify the recipient. Okay, কে রিসিভ করবে সেটাও ট্রাইব্যুনাল ফিক্স করছে। The section also requires the tribunal to deliver the award copies within 15 days and the payer to deposit the awarded amount within 30 days of the announcement. তাহলে এই সেকশন 168-এ বলা হচ্ছে যে অ্যাওয়ার্ড যেটা জাজমেন্ট আসবে, জাজমেন্ট অ্যাওয়ার্ড যেটা ডিক্লেয়ার হবে, সেটা 15 দিনের মধ্যে তার সমস্ত কপি তোমার রিসিভারকে পাঠানো হবে, এবং 30 দিনের মধ্যে সেই অ্যানাউন্সমেন্টের 30 দিনের মধ্যে সেই অ্যামাউন্টটা পেয়ার যেন ডিপোজিটারের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম চ্যাপ্টার 10। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। Thank you for watching.